ভারতবর্ষের ইতিহাসে এমন কিছু স্থান রয়েছে যেগুলো শুধু দর্শনীয় নয়, যা আমাদের মধ্যে আজও ছড়িয়ে দেয় চেতনার আলো। তেমনই একটি স্থান হল সারনাথ, যেখানে গৌতম বুদ্ধ প্রথম প্রচার করেছিলেন তার জ্ঞান। এখানেই শুরু হয়েছিল বৌদ্ধ ধর্মের যাত্রা, আর এখানেই চিরন্তন সত্যের পথ উন্মোচিত হয়েছিল মানবজাতির জন্য। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে। আমাদের আজকের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত সারনাথ। এখন আমরা চলে এসেছি সারনাথ যে জায়গা রয়েছে বারাণসীর কাছাকাছি সেইখানে। এই সারনাথ হচ্ছে এমন একটি জায়গা বুদ্ধ ধর্মের, যেখান থেকে গৌতম বুদ্ধ তার বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন বা বৌদ্ধ ধর্মের বিষয়ে ভাবনা চিন্তা করেছিলেন। বিশাল বড় জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, আর সামনেই রয়েছে একটি বিশাল বড় বুদ্ধ মূর্তি। এই জায়গার অবস্থান যদি বলি, বারাণসীর গধুলিয়া চক থেকে কিন্তু বেশ খানিকটা দূরে, 8.5-9 কিলোমিটার দূরে। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টপূর্ব 563 সালে লুম্বিনীতে, যা বর্তমানে নেপালে অবস্থিত। তার আসল নাম ছিল সিদ্ধার্থ। তিনি শাক্য গোত্রের রাজপুত্র ছিলেন, কিন্তু বাইরের জগতের দুঃখ, মৃত্যু, রোগ তাকে মানসিকভাবে আলোড়িত করে তুলেছিল। 29 বছর বয়সে তিনি রাজপ্রাসাদ, পরিবার, রাজকীয় জীবন সবকিছু ছেড়ে বেরিয়ে পড়েছিলেন সত্য এবং মুক্তির সন্ধানে। প্রায় 6 বছরের কঠোর তপস্যা আর ধ্যানের পর অবশেষে বোধগয়ায় তিনি বৌদ্ধিক জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভের পর বুদ্ধ প্রথম যাত্রা করেন বারাণসীর কাছাকাছি ঋষিপত্তন বা মৃগদায়, যা আজকের সারনাথ। এই সারনাথের নামকরণটা কি করে হয়েছে সেইটা আপনাদের বলি। এই মৃগদায় ছিল আসলে হরিণদের একটি বন। এই হরিণদের দেবতা ছিলেন সারঙ্গনাথ। সেই সারঙ্গনাথের নাম থেকেই মনে করা হয় এই সারনাথ নাম এসেছে। এরপর আসি তার পরের কথায়। গৌতম বুদ্ধ দীর্ঘ যাত্রা করে যখন ঋষিপত্তন মৃগদায় বা আজকের সারনাথে এসে পৌঁছলেন, এখানে তার 5 জন প্রাক্তন সাথী ছিলেন, যারা একসময় তার সঙ্গে কঠোর তপস্যা করেছিলেন। তাদেরকেই প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ, যেটি ইতিহাসে পরিচিত ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে। এইখানেই রয়েছে এই গৌতম বুদ্ধের এই মূর্তিটি। এই দেখুন, এই হচ্ছে বিশাল বড় মূর্তি। এর সামনেই এখানে একটি বোর্ড রয়েছে। এই বৌদ্ধ ভাষা বা বৌদ্ধদের যে পালি ভাষা রয়েছে, ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, সেই ভাষায় লেখা। আর এই হচ্ছে সারনাথের বিশাল বড় মূর্তি। এখন আমরা সারনাথের যে জায়গাটিতে রয়েছি, সেই জায়গাটি মূলত নতুন তৈরি করা হয়েছে। প্রাচীন সারনাথ তো আপনাদের নিশ্চয়ই দেখাবো। তার আগে চলুন দেখে আসি এখানে অবস্থিত এই বৌদ্ধ মন্দিরটি। সারনাথের এই নতুন মন্দির দেখে এখন আমাদের গন্তব্য প্রাচীন সারনাথ, মানে আমাদের ইতিহাসের সারনাথ, যেখানে রয়েছে ধেমুক স্তূপা সহ আরো বেশ কিছু বিখ্যাত বৌদ্ধ ধর্মের জায়গা। তো চলুন এবার সেগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এই নতুন মন্দির থেকে প্রাচীন সারনাথের দূরত্ব খুব একটা বেশি নয়, মোটামুটি 50 থেকে 60 মিটার মতো। 2 থেকে 3 মিনিট হেঁটেই আপনারা পৌঁছে যাবেন একেবারে ধেমুক স্তূপার সামনে। তো চলুন একেবারে দেখা হচ্ছে সেখানে। এই সারনাথেই গৌতম বুদ্ধ প্রথম তার দর্শন ব্যাখ্যা করেন, যাকে আমরা বলি মধ্যমার্গ। না অতিরিক্ত ভোগ, না অতিমাত্রায় ত্যাগ, বরং দুইয়ের মাঝামাঝি একটি পথ। এখানেই তিনি ব্যাখ্যা করেন 4টি আর্য সত্য, যেগুলি হলো জীবন দুঃখময়, দুঃখের কারণ আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা নির্মূল করলেই দুঃখের অবসান ঘটে, এই অবসানের পথ হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ সঠিক চিন্তা, সঠিক বাক্য, সঠিক কর্ম, সঠিক জীবনযাপন, সঠিক প্রচেষ্টা, সঠিক মনোযোগ, সঠিক ধ্যান এবং সঠিক সিদ্ধান্ত। এই শিক্ষার মাধ্যমেই গড়ে ওঠে বৌদ্ধ সংঘ। এখন আমরা এসে পৌঁছেছি প্রাচীন সারনাথে, যেখানে রয়েছে ধামেক স্তূপা। এখানে শুধু ধামেক স্তূপাও নয়, ধামেক স্তূপ ছাড়াও আরো বেশ কিছু স্তূপ এখানে রয়েছে। তাছাড়াও রয়েছে বৌদ্ধ ধর্মের শুরুর সময়কার বেশ কিছু ঐতিহাসিক স্থান। সেই সব কিছুই আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এখন আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি সেটি হচ্ছে ধর্মরাজিকা স্তূপ। তো চলুন জেনে নেওয়া যাক এই স্তূপ সম্পর্কে। মৌর্য যুগে অশোকের আমল থেকেই সারনাথের বৈভব শুরু হয়েছিল। 7ম শতাব্দীতে চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং এর তথ্যে সারনাথে সম্রাট অশোকের তৈরি 3টি মনুমেন্টের উল্লেখ আমরা পাই। প্রথমটি হলো অশোক স্তম্ভ, দ্বিতীয়টি হলো বৌদ্ধবিহার এবং তৃতীয়টি হলো ধর্মরাজিকা স্তূপ।
১১০ ফুট ব্যাসের পিটশিলার ওপর তৈরি হয়েছিল এই স্তূপটি। ধর্মরাজিকা স্তূপের ভেতর সবুজ মূল্যবান পাথরের তৈরি একটি বাঁশকে মণিমুক্ত ও সোনার পাতের সঙ্গে বুদ্ধের অস্থি সংরক্ষিত ছিল। কিন্তু ১৭৯৪ খ্রিস্টাব্দে বারাণসীর হিন্দু রাজা চেত সিং এর দেওয়ান জগৎ সিং নিজের নাম অক্ষয় করার আকাঙ্ক্ষায় বারাণসীতে নিজের নামাঙ্কিত জগৎগঞ্জ মহল্লা তৈরি করলেন এবং ধ্বংস করলেন সারনাথের ধর্মরাজিকা স্তূপ। জগৎগঞ্জ মহল্লা তৈরি সমস্ত পাথর আসে ধর্মরাজিকা স্তূপ ভেঙে। স্তূপের ভেতরে সংরক্ষিত মূল্যবান পাথরগুলি তিনি আত্মসাৎ করেন এবং অস্থিগুলি নিক্ষেপ করেন গঙ্গায়। ১৮৩৪ খ্রিস্টাব্দে জেনারেল কানিংহ্যামের নেতৃত্বে সারনাথে শুরু হয় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান। এই সময় আবিষ্কৃত কিছু শিলালিপি থেকে জানা যায় ধর্মরাজিকা স্তূপ ৬ষ্ঠ শতকে তৈরি করা হয়েছিল। এই দেখুন, এগুলো হচ্ছে সেই বৌদ্ধ যে স্তূপ রয়েছে, সেই প্রাচীন স্তূপের ধ্বংসাবশেষ। এগুলোকে এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখনো। এই দেখুন, প্রত্নতাত্ত্বিক খননের ফলে প্রাচীন সারনাথে আবিষ্কৃত হয়েছে সম্রাট অশোকের আমলে তৈরি মনোলিথিক রেলিং। প্রায় ২.৫ মিটার লম্বা এবং ১.৫ মিটার উচ্চতার এই রেলিংগুলি চুনার বালিপাথরের তৈরি মনোলিথিক ব্লক। এদের অদ্ভুত সুন্দর পালিশ আজও কিন্তু অক্ষত। ধর্মরাজিকা স্তূপকে একসময় ঘিরেছিল এই রেলিংগুলির অবস্থা। এই সারনাথের আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল অশোক স্তম্ভ। ইতিহাস বলে গৌতম বুদ্ধ তার সারা জীবনে শিষ্যদের নিকট ৮৪,০০০ ধর্মসূত্রের ব্যাখ্যা দিয়েছিলেন। এই সংখ্যা অনুযায়ী সম্রাট অশোক তার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ৮৪,০০০ অশোক স্তম্ভ নির্মাণ করেছিলেন। সারনাথে অশোক স্তম্ভ কয়েকটি টুকরো বা খণ্ডে আবিষ্কৃত হয়েছিল। স্তম্ভের লায়ল ক্যাপিটালের মাথায় বসানো ছিল ৩২টি স্পোকযুক্ত এক বিরাট ধর্মচক্র। প্রায় অক্ষত লায়ন ক্যাপিটাল এবং ধর্মচক্রের খণ্ডগুলি সারনাথের মিউজিয়ামে আজও রক্ষিত আছে। এই দেখুন, এটাই সেই লায়ন ক্যাপিটাল আর এটা হচ্ছে ধর্মচক্র। এই প্রাচীন সারনাথে প্রবেশ করলে যে জিনিসটি সর্বপ্রথম আমাদের চোখে পড়বে সেটি হলো ধামেক স্তূপ। আমরা এখন রয়েছি একেবারে এই স্তূপের সামনের দিকে। এই স্তূপটির উচ্চতা ১১২ ফুট এবং এর ব্যাস ৯৩ ফুট। এই স্তূপটি তৈরি করেছিলেন সম্রাট অশোক, যা তিনি করেছিলেন প্রায় ৭ম শতাব্দীতে। নিচের পিঠশিলা থেকে ৩৭ ফুট পর্যন্ত এই স্তূপের নির্মাণ হয় পাথরের এবং বাকি অংশ ইটের তৈরি। এই স্তূপটিকে ঘিরে তার গায়ে ৮টি বড় শেলফ কাঁথা রয়েছে, যেখানে একসময় বুদ্ধমূর্তি রাখা ছিল বলে অনুমান করা হয়। এই স্তূপের নিচের দিকে আছে মনোরম অলঙ্করণ, যা আজও বেনারসি সিল্ক শাড়ির ডিজাইনে ব্যবহৃত হয়। এই ধামেক স্তূপই সেই পবিত্র স্থান বলে উল্লেখিত হয়েছে যেখানে বুদ্ধদেব পঞ্চভার্গব ভিক্ষুকে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র ব্যাখ্যা করেছিলেন। ধামেক স্তূপ থেকে বেরিয়ে এখন আমরা চলেছি দিগম্বর মন্দির দর্শন করার উদ্দেশ্যে। এই মন্দিরটি একেবারে ধামেক স্তূপের পাশেই অবস্থিত। তবে এই মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা এই সারনাথ বা ধামেক স্তূপ ঘুরতে গেলে এই মন্দিরটিও দেখে আসতে পারেন। এই মন্দিরের চারপাশের পরিবেশ ছিল খুবই সুন্দর। আর হ্যাঁ, মূল মন্দিরে কিন্তু মহিলাদের প্রবেশ করতে দেওয়া হয় না। এখন আমরা রয়েছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে সারনাথের যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামে। এই মিউজিয়ামের ভেতরে তো ক্যামেরা স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে ক্যামেরা একদমই অ্যালাউ নেই। তাই বাইরে থেকে আপনাদের এই মিউজিয়ামটা দেখাচ্ছি। আপনারা আসলে কিন্তু এই জায়গাটা মিস করবেন না। খুব সুন্দর, বেশ কিছু জিনিস রয়েছে এখানে দেখার মতন। এই দেখুন, এখান থেকে শুরু হচ্ছে। মিউজিয়ামে অফিসিয়ালি ফটো তোলা অ্যালাউ না থাকলেও আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু মিউজিয়াম বেশ ফাঁকা ছিল, তাই ফটো তুলতে দিচ্ছিল এবং ভিডিও তুলতে দিচ্ছিল। সেরকম কোনো আপত্তি কেউ জানায়নি। সারনাথে খনন কার্যের পর যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছিল তার অধিকাংশই কিন্তু সংরক্ষিত রয়েছে এই সারনাথ মিউজিয়ামে, যার কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে।
এই সম্পূর্ণ মিউজিয়ামটা আমি ভিডিওতে তুলে ধরলাম না, মেন কিছু কিছু অংশই আপনাদের সামনে এখন রাখছি। কারণ এইসব ঐতিহাসিক স্থান আমি বিশ্বাস করি আপনারা যখন সামনে থেকে দেখবেন তখন আরো বেশি ভালো লাগবে। অনেকেই আছেন যারা হয়তো যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না, তাদের জন্যই এই মিউজিয়ামের কিছু অংশ আমি ভিডিওতে তুলে ধরলাম।